স্যার অনেকগুলো উত্তেজক বিষয় এবং তার মধ্যে একদম প্রথম যে বিষয় সায়নী ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে তো অবশ্যই আসবো, আসতেই হবে। কিন্তু সায়নী ঘোষের বিষয়ে সবার আগে জিজ্ঞেস করব, যাদবপুরের সাংসদ পদপ্রার্থী ছিলেন আপনি, বিধায়ক পদপ্রার্থী ছিলেন আপনি। যাদবপুরের যিনি বর্তমান সাংসদ, তিনি আপনার অনেক অনুজ, মিমি চক্রবর্তীর সহকর্মী, আপনি যার কাছে হেরে গিয়েছিলেন, সেই মিমি চক্রবর্তী। তিনি আজকে এইভাবে কুণাল ঘোষকে কটাক্ষ করে বলছেন যে করোনার সময়ের মতো করে এয়ারপোর্ট থেকে বেরোলেন। কেন বেরোলেন বলে মনে করছেন স্যার এইভাবে? দেখুন, এদের তো কোনো রাজনৈতিক ইতিহাস নেই, এদের কোনো রাজনৈতিক প্রজ্ঞাও নেই। এরা প্রচারের ধাক্কায়, প্রচারে ভেসে থাকা একটা দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন খানিকটা ব্যক্তিগত সুযোগ সুবিধের জন্য। এখন যখন সেই যে ভিত্তিভূমি যার উপর ওরা দাঁড়িয়েছিলেন বা যার উপর ওরা ভেসেছিলেন সেটা যখন সরে গেছে, তখন স্বভাবতই ওদেরও নিজেদের কোনো রাজনৈতিক অস্তিত্বের জায়গা নেই। অতএব এখন একে গাল দেবে, ওকেও গাল দেবে, একে আজকে ভালো বলবে, কালকে খারাপ বলবে, কেন সবটাই হচ্ছে রাজনীতি বিবর্জিত। সেই জন্য সায়নী ঘোষ কি বলছেন বা অন্য কে কি বলছেন সেটা দিয়ে খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। স্যার সায়নী ঘোষ কিছুতেই তার ফোন রিসিভ করছেন না। আমরা অবধারিতভাবেই তার রিয়াকশনও নেওয়ার চেষ্টা করব, কারণ এ দৃশ্য তো আগে দেখা যায়নি এখনো পর্যন্ত অন্তত। তো সায়নী ঘোষ অপরাধী বলে চিহ্নিত নন, তিনি এইভাবে অপরাধীদের মতো করে মুখ ঢেকে বেরোলেন। তৃণমূল কংগ্রেসের মুখটা তাহলে কোনটা স্যার, সায়নী ঘোষের মুখ, না কুণাল ঘোষ যিনি বলছেন আমি এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি তার মুখ, নাকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখ যিনি বলছেন শর্ত সাপেক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি? দেখুন, তৃণমূল কংগ্রেস তাই নেই। যে রাজনৈতিক দলটা ইতিমধ্যে উঠে গেছে বাস্তবিক অর্থে, এখন সেখানে কে কি বলছেন ব্যক্তি স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ এইসব মাথায় রেখে তার ভিত্তিতে কোনো সমীকরণে পৌঁছানোটা বোধহয় খুব বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করি না। আর তিনি কে এয়ারপোর্ট থেকে কোন সাজে বেরোবেন এটাও কোনো আলোচনার বিষয়বস্তু হতে পারে না। কারণ হাজার রকম অসুবিধা থাকতে পারে, তার ফ্লু হয়ে থাকতে পারে, সে মুখ টুক ঢেকে বেরিয়েছে, এমনও হতে পারে। কিন্তু ওটা নিয়ে জানেন তো খুব বেশি সময় নষ্ট না করাও বোধহয় আমার মনে হয় কাজের কাজ আর কি। খুব ভালো স্যার। আমি পরের প্রশ্নে যাব। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আজকে রিয়াকশন দেখে স্বাভাবিকভাবেই একটু তো খারাপ লাগছিলই। কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কেউ পছন্দ করতে পারেন কিন্তু কেউ অপছন্দ করতে পারেন। কিন্তু তার তৃণমূলের প্রতি আনুগত্য নিয়ে তো কোনো সন্দেহ নেই। আজকে তিনি যেভাবে অপমানিত হয়েছেন, তিনি বলছেন যে তার জুনিয়রেরও জুনিয়র লয়ারকে অ্যাপয়েন্ট করা হয়েছে তাকে না জানিয়ে। এটা এই প্রশ্ন আপনাকে বিশেষ করে করার কারণ হচ্ছে এটা কতটা এথিক্যাল স্যার একটি পলিটিক্যাল পার্টির সঙ্গে। দেখুন, ওদের ভেতরে কি হয়েছে, কি কথাবার্তা হয়েছে আমরা কেউ কিছুই জানি না। এখন কোন লয়ারকে কে নিয়োগ করবেন এটা ক্লায়েন্টের উপর নির্ভর করে। হুম, হুম, একমাত্র যিনি অ্যাডভোকেট অন রেকর্ড বলতে যাকে বোঝায় হুম, হুম, তিনি, তার মারফতই নিয়োগ হবে। এখন যদি কেউ নিযুক্ত হয়ে থাকেন, তাতে কল্যাণবাবু যদি ব্যক্তিগতভাবে আহত হয়ে থাকেন, সেটা তার ব্যক্তিগত অস্মিতার ব্যাপার। এটা নিয়ে আবার বলি, এটা নিয়ে খুব আলোচনা করার মতো কিছু নেই। কেন, যিনি লিটিগেন্ট তার চয়েস তিনি কাকে নেবেন আর কাকে নেবেন না। এক্ষেত্রে লয়ারের কোনো চয়েস নেই। এই ভুলটা আমরা অনেকেই করে ফেলি। হুম, হুম। সুতরাং লিটিগেন্ট যদি মনে করে থাকেন যে আমি 4 জন 5 জন 6 জন উকিলকে নিয়োগ করব, তা করবেন। রাজ্য সরকার বা কল্যাণবাবুদের দল যখন সুপ্রিম কোর্টে মামলায়, তখন তো 8-10 জন উকিলকেই ওরা নিয়োগ করেন। তখন কি কেউ বলতে পারেন কি আমাকে না জানিয়ে নিয়োগ করেছে কেন, অতএব আমি অপমানিত হলাম? আমার তো সেটা মনে হয় না। স্যার ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমার আবারও বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে প্রশ্ন হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন তিনি আপনার জুনিয়র যদিও কিন্তু পেশায়, কিন্তু তিনি বলছেন আমার 45 বছরের অ্যাডভোকেসির জীবন। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই যে আবেগমথিত রূপকে আপনি দেখলেন, একে আপনি মানে এথিক্সের দিক থেকে, অ্যাডভোকেটস এথিক্সের দিক থেকে কি কেমন ভাবে ইভ্যালুয়েট করছেন? আমি এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করব না। কেন, আমি আবারও বলি যে এটা হচ্ছে চয়েস অফ এ লিটিগ্যান্ট, তিনি কোন আইনজীবী কাকে দেবেন, এবং এটা নিয়ে প্রকাশ্যে আইনজীবী পেশাগত দিক থেকে
কোনো রকম ক্ষোভ প্রকাশ বা দুঃখ প্রকাশটা আমার মতে খুব শোভনীয় নয়। আচ্ছা, স্যার একদম শেষ প্রশ্ন। আপনি অসংখ্যবার বলেছেন, অসংখ্য মানে অসংখ্যবারই আক্ষরিক অর্থেই, যে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন, কোট আনকোট অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন। জেলে যাবেন কিনা সে তো পরের কথা, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে ভবানী ভবনে যেতে হলো সশরীরে হাজিরা দিতে, হাইকোর্টের গুঁতো খেয়ে অনেকে বলছেন। কিন্তু রক্ষা কবচ নিয়ে। এই রক্ষা কবচ নিয়ে যাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় দোর্দণ্ড প্রতাপ রক্ষা কবচ না পেলে যেতে পারছি না। আপনি এই কি পরিণতি দেখছেন এই ঘটনার? দেখুন, আপনি যদি আমাকে একেবারে আহ, খুব নির্মোহ পেশাগত দিক থেকে প্রশ্ন করেন, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমার জবাবটা খুব স্পষ্ট। প্রথমে যখন সিআইডি তাকে ডেকেছিলেন, তিনি গেলে পরেই কোনো এই সমস্ত সমস্যাই তৈরি হতো না। কারণ প্রথম দিন তো অ্যাকিউজড হিসেবে ওনাকে ডাকা হয়নি। তাই তো বলছি, তারা নিজেরা জটিলতা বাড়িয়েছেন, জটিলতা তৈরি করেছেন, হই হই করে আদালতে গিয়েছেন, আদালতে গিয়ে প্রকৃতপক্ষে আত্মসমর্পণ, যে হ্যাঁ আমি সিআইডির কাছে যাব। সিআইডির কাছে যখন যেতেই হবে তখন আদালতে যাওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। মানে আমার কোনো মক্কেল হলে তাকে অ্যাডভাইস করতাম না, এই আর কি। যে দেখেছেন, আপনি জানেন, তদন্তের জন্য, তদন্তের কাজে সহযোগিতা করলেই এই সমস্ত অভিযোগে, যে অভিযোগে তদন্ত হচ্ছে, কাউকে হেফাজতে নেওয়ার প্রাথমিকভাবে প্রয়োজন হয় না বলেই আমার নিজের আইনি পেশাগত অভিজ্ঞতা, এটুকু বলতে পারি। স্যার এই জায়গায় একটুখানি আমি আবারও আপনাকে স্যার জিজ্ঞেস করব যে একদম প্রথম দিন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গেলেন না, তাকে তো প্রথম দিন সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল, নিশ্চয়ই এখন তাকে অ্যাকিউজড। তাকে তার আইন পরামর্শদাতারা হয়তো বলেছেন যে আপনি যাবেন না, কিংবা তাকে তার রাজনৈতিক পরামর্শদাতারা বলেছেন না, এখন বাজারে ভেসে থাকতে হবে, বিতর্কের মধ্যে থাকতে হবে, এই নিয়ে একটা বিতর্ক তৈরি হোক, টানাপোড়েন হোক, আবার প্রচারে ভেসে থাকবো, আবার বিভিন্ন চ্যানেল সন্ধ্যেবেলায় নিয়ে খুব আলোচনা হবে। আসলে এই রাজনৈতিক দলের লোকেরা তো প্রচারের ওপরেই ভেসে আছেন, প্রচারবিহীন এদের অস্তিত্ব নেই। সেই রকম পরামর্শই হয়তো তিনি এটা করেছেন। এছাড়া অন্য কোনো যুক্তিসঙ্গত রাজনৈতিক বা আইনগত দিক আছে বলে আমি মনে করি না। স্যার অনেকগুলো অভিযোগ ওনার বিরুদ্ধে রয়েছে, কিন্তু যে অভিযোগে আপাতত সংশ্লিষ্ট, যে অভিযোগের কারণে ওনাকে ডাকা হলো, তার কতটা গ্রেভ অভিযোগ, তার মানে কি ফেট হতে পারে? কি হতে পারে? ফোর্জারির অভিযোগ হতে পারে, তো এছাড়া আর কিছু না তো। এবং স্যার তার আরেকটি, বিরুদ্ধে হ্যাঁ। হলে ফোর্জারি প্রমাণ হলে পরে হবে যা আমাদের আইনে যা আছে সেটা সাজা। এবং এটা ফোর্জারির অনেক দেখাতে হয়, এর পেছনে যে কি উদ্দেশ্য করেছেন, কোনো ব্যক্তিগত বা দলগত কোনো সুবিধের জন্য কিনা, ইত্যাদি অনেক বিষয় আর যুক্ত হয়। স্যার আরেকটি আমি একদম হলিস্টিক একটি অ্যাটিটিউড নিয়ে একটি প্রশ্ন করতে চাই আপনার কাছে, যে প্রশ্ন অনেকের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। এখন একটি প্রবণতা এই নতুন সরকারের সময় দেখা যাচ্ছে যে অনেক অভিযুক্ত, এবং তারা প্রতিষ্ঠিতভাবেই, তারা কেউ তোলাবাজ, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, আইনের চোখে সমাজের চোখে অনেক অভিযোগ, কিন্তু তাদেরকে যেভাবে প্রকাশ্যে রাস্তায় ঘোরানো হচ্ছে, আজকে দেখা গেল জাহাঙ্গীর খান, যদিও তার কোমরে দড়ি দেখা গেল না, কিন্তু হাফ প্যান্ট পরিহিত অবস্থায় তাকে ঘোরানো হচ্ছে। আমার একটি প্রশ্ন বারবার করেই মাথায় ঘুরছে যে প্লেস অফ অকারেন্সে, মানে ঘটনা রিভিল্ড করার জন্য তো অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে, কিন্তু উপযুক্ত নিরাপত্তা দিয়ে এই যে রাস্তা দিয়ে এইভাবে ঘোরানো হচ্ছে অভিযুক্তকে, আহ, যে কোনো সময় তো যে কোনো অঘটন ঘটে যেতে পারে, তার দায় কে নেবে? কিভাবে দেখছেন এই ঘটনাকে? দেখুন, এটা অত্যন্ত নিন্দনীয়, অসাংবিধানিক, অধিকারহরণকারী। একজন অভিযুক্ত যতক্ষণ না তার বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণ হচ্ছে এবং তিনি সাজার জন্য বিবেচিত হচ্ছেন, ততক্ষণ তাকে নির্দেশ বলেই ধরতে হবে। আসলে এটা একটা রাজনৈতিক খেলা খেলছেন। হুম, হুম। এই রাজনৈতিক খেলার দুটো দিক আছে, যে সেটা হচ্ছে যে এই রকম আক্রমণ করে বিজেপি এদের তার দলে নিয়ে শক্তি বৃদ্ধি করতে চান, হুম। যেটা এমপি এমএলএ এর ক্ষেত্রে দেখা গেল। এখন পাড়ার এই সমস্ত মাস্তানদেরও তারা এরকম ভয়টা দেখে সারেন্ডার করাতে চান, যে আমার ওয়াশিং মেশিনে চলে এসো। মানে আরেকটা হচ্ছে হ্যাঁ। সাধারণ মানুষকে খুব উত্তেজিত করে এই একটা অপটিক্স হলো, এবং এটার মধ্য দিয়ে কিন্তু যে মূল অভিযোগগুলো তাদের বিরুদ্ধে আছে
সেই অভিযোগের কিন্তু যথাযথ যুক্তিসঙ্গত আইনসঙ্গত পরিণতির দিকে আর যাবে না। বাজার গরম হয়ে গেল, ব্যাস। এটা একটা নির্দিষ্ট রাজনৈতিক কৌশলগত লক্ষ্য হতে পারে। তা না হলে এই ধরনের অমানবিক কাজ কি করে পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন করছেন, এক বড় প্রশ্ন আমাদের সামনে এসেছে। স্যার, সাংবিধানিক বিষয় নিয়ে তো আপনি এর আগে অবশ্যই মানে এই বিষয় নিয়ে কথা বলেছেন। আমার অবস্থান হচ্ছে এখানে যে যে কোনো অভিযুক্ত তার অপরাধী তার যে মানে আইন মোতাবেক সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু এক্ষেত্রে কি এরকম একটা পলিসি নেওয়া হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে যে ইদার ইউ বিকাম ইনঅ্যাক্ট অর ইউ সারেন্ডার অর ইউ জয়েন আওয়ার পার্টি, এরকম একটা কি ওই যে আমি ব্যবস্থা বললাম নেওয়া তো, হচ্ছে? আমি তো সে কথাই বললাম। সেটা হচ্ছে, তুমি বাবা এইসব ডিম ছোড়া খাচ্ছ, এ ছোড়া খাচ্ছ, এরপর আর কিছু কিছু নেতা বলছে ডিম কেন, জুতো ছোড়ো। অতএব তুমি ন্যূনতম যে ব্যক্তি আত্মসম্মান আছে সেটাকে যদি রক্ষা করতে চাও, মানে মানে আমার দলে ঢুকে পড়ো। কেন ভবিষ্যতে এদের সামনে রেখেই তো জালিয়াতিটা করবে। বিজেপি ইতিপূর্বে তো তারা জালিয়াতি কাজকে সমর্থন করেছেন, তৃণমূলকে সমর্থন করে প্রকৃতপক্ষে। ইনফ্যাক্ট বিজেপি তো জন্ম দিয়েছে তৃণমূলে, এটা তো ওরাও স্বীকার করেন না। সুতরাং যে সন্তানের জন্ম দিয়েছি সেই সন্তানের অপকর্মর সঙ্গে আমার কোনো যোগ নেই, এটা ভাবা মুশকিল। স্যার, অভিযুক্তের নিরাপত্তার প্রশ্নটাকে কিভাবে দেখছেন? রাস্তা দিয়ে এইভাবে অভিযুক্ত ঘোরানো নিরাপত্তা হচ্ছে। বটেই তো, না না, এটা খুব বেশি এদের নিরাপত্তাহীনতায় ফেলবে না, কিন্তু তাদের এইরকম অসম্মানজনক পরিস্থিতির মধ্যে রাখবে। তা না হলে মূলত যখন পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে, এটা পুলিশেরই দায়িত্ব, সে ইজ ইন পুলিশ কাস্টাডি, তার উপর আক্রমণ হচ্ছে, এটা কিন্তু প্রকৃতপক্ষে ধরতে আমরা বলবো যে কাস্টাডিয়াল অ্যাটাক। হুম। কারণ জাহাঙ্গীর খান স্যার অনেক অপকর্ম করেছেন বলে অভিযোগ। তার অনেক না না, শত্রু এটা আছে। তো তারা কেউ এই জন্য যদি সব রাস্তায় তাকে এইভাবে খোলাখুলি ঘুরতে দেখতে পেয়ে দূর নাটক থেকে নাটক স্যার আমার এ আরেকটা নাটক চলবে, নাটক চলবে। দুদিন বাদে দেখবেন জাহাঙ্গীর বলবেন শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। এটা এটা অপেক্ষা করুন, দুদিন বাদেই বলবেন। স্যার আমার আরেকটা প্রশ্ন, এই প্রশ্ন মানে ঘুরপাক খাচ্ছে, অনেক তত্ত্ব এই নিয়ে উঠে আসে। আপনি যদি একটুখানি আলোকপাত করেন স্যার কাইন্ডলি। যে তৃণমূলের যে ফান্ড, তৃণমূলের যে তহবিল, সেই তহবিল এখন বা তৃণমূলের চিহ্ন এর আইনি এর এর ক্লারিফিকেশনটা কোথায়? এর মানে কাস্টোডিয়ান কে হবে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হবেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন? না না, এই ফান্ডটা তো তৃণমূলের পার্টিতে গেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লেজিসলেটিভ পার্টির নেতৃত্ব দিচ্ছেন, মূল পার্টির সঙ্গে তার নেতৃত্বের কোনো সম্পর্ক নেই। সুতরাং এখনো মূল পার্টি মানেই তাদের চেয়ারম্যান বোধহয় মমতা, হুম। আর ডেপুটি চেয়ারম্যান বোধহয় চন্দ্রিমা, এইসব আছে আর কি। কল্যাণ বোধহয় একটা বড় দায়িত্ব আছে। অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে পার্টি। ওই সুতরাং পার্টিকে অফিসিয়ালি ভেঙে নতুন পার্টি তৈরি যতক্ষণ না হচ্ছে বা এই পার্টি পুরোপুরি বিলীন না হয়ে যাচ্ছে, ততক্ষণ ফান্ডটা কিন্তু ওই মমতার পকেটেই আছে। এবং ফান্ডটা আছে নাকি ইতিমধ্যে যা খরচ করে যা এখানে সেখানে লুকিয়ে দেখছেন না। এখন আর স্কুলের কমিটিতে কত টাকা পাওয়া যাচ্ছে, স্কুলের কমিটি নাকি স্কুলের বাথরুমে না হ্যাঁ স্যার, বেসমেন্টে। মানে টাকা উইয়ে খেয়ে ফেলেছে, মানে কোনো এখন হিসেবই নেই। হয়তো যিনি এখন আবার রেখেছিলেন শুনতে তিনি পাচ্ছি ভুলেই গেছেন। ডায়মন্ড হারবারের মাটির তলায় নাকি ওষুধের পাহাড়। হ্যাঁ। মানে এরা এই কাজগুলো করেছে কি ভাবছেন আপনারা? পুলিশের প্রশাসনের নজরে ছিল না, বিজেপি নেতাদের নজরে ছিল না, সিপিএম কে না ধরে পিঠে কাছে আসতে দেওয়া হতো না। হুম। সব ছিল, পরিকল্পনা করেই হয়েছে। খেলা শেষ, ওই জন্য ওরা খেলা হবে বলেছিল। খেলা শেষ, বিজেপি ক্ষমতায় এসে গেছে, আরএসএস এর কাজ শেষ। এখন কিছুদিন মমতাকে পেন্ডুলামের মতো দোল খাওয়াবে যে এখনো আছে এখনো আছে, তারপর টুপুস করে দেখবেন মমতা একদিন বিজেপিতে চলে গেছে। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাচ্ছেন? বিজেপিতে বা বিজেপির নির্মিত কোনো একটি পার্টিতে চলে যাবে। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য।